হিন্দুরা কি চিড়িয়াখানার প্রাণী যে তাদের খাঁচার মধ্যে ঢুকিয়ে সুরক্ষিত করে রাখতে হবে? ভারত হাজারবার বলবে, লক্ষবার বলবে, কোটিবার বলবে, এবং বাংলাদেশকে স্বীকার করে নিতে হবে যদি কোনো জায়গায় হিন্দুদের ওপর অত্যাচার হয়। তারা ঠিক করে চলুন, না হলে কিন্তু আপনাদের বড়াতে দুঃখ আছে। বাংলাদেশের সমস্ত নাগরিকদের বলছি যে ভারত যদি সেই ব্যবস্থা নেয়, আপনাদের কেঁদে কুল করে উঠতে পারবেন না। এখন শুধু গ্যাস বন্ধ হয়েছে, ইলেকট্রিকের খানিকটা বন্ধ হয়েছে, এরপরে যদি টোটাল সাপ্লাই লাইন বন্ধ হয় আপনারা না খেতে পেয়ে মরে যাবেন। এবং ভারত যদি মনে করে আপনাদের বন্দর এলাকা ব্লকেট করবে, তাহলে আপনাদের আর কোনো জায়গা থেকে নিঃশ্বাস নেওয়ার জায়গা থাকবে না। উপদেষ্টা না কি আছে, প্রধান উপদেষ্টা, অন্যান্য আরো উপদেষ্টা, তাদের পরিষ্কার একটা মেসেজ দিয়ে আপনারা কচুকলা করবেন। ভারত দেবে না হাসিনাকে ফেরত, যা পারেন করে নিন। কি বলবেন, ইউনূস শাসনের 100 দিন তাকে সুশাসন বলবেন নাকি অপশাসন বলবেন? আমি কালো দিন বলবো, আর তাছাড়া আর কিছু আমার কাছে ভাষা নেই। তার কারণ এখনই আরো কতগুলো স্বাধীনতা দিবস দেখবে, কোনো চিন্তা নেই, আপনার ঠিক হয়ে যাবে। আপনার অনেকগুলো আরো বিপ্লব দেখবেন, অনেকগুলো স্বাধীনতা দিবস দেখবেন। আমি হয়তো বললাম যে আজকে এই যে যে বাড়িটায় আমাদের মুখ্যমন্ত্রী থাকে, সেই বাড়িটা আমার, এটা ক্লেম করলেই হলো। আমার কাছে কোনো ডকুমেন্টস নেই, কিচ্ছু নেই, আমি ক্লেম করে দিলাম আর হয়ে গেল। এই জিনিসটাই হচ্ছে ওয়াকফে। আসলে মোহাম্মদ ইউনূস নতুন কথা কিছু বলছেন না। তিনি পাকিস্তানের যে গল্পগুলো পাকিস্তান শুনিয়েছিল ভারত স্বাধীনতার পরবর্তী সময়, যে বাংলাদেশ মানে তখন পূর্ব পাকিস্তান ছিল, সেখানে এবং পাকিস্তানে কোনো হিন্দুদের উপর অত্যাচারই নাকি হয়নি। কিন্তু পরবর্তী সময় অপারেশন সার্চলাইট এবং যদি সেই সময় কিছু রিপোর্ট দেখা যায়, জাস্টিস হামিদুর রহমান এর একটা রিপোর্ট বেরিয়েছিল, যেটা প্রকাশ করেনি পাকিস্তান গভর্নমেন্ট, তাতে পরিষ্কার হয়ে বলা হয়েছিল হিন্দুদের উপর অত্যাচার হয়েছিল এবং কি মারাত্মক অত্যাচার হয়েছিল। তার বক্তব্য আমরা কিছু লিক হয়ে আসে, র কিছু লিক করে এবং সিআইএ কিছু লিক করে, সেগুলো থেকে আমরা পাই। কিন্তু তাছাড়াও ডাইরেক্ট কিছু এভিডেন্স বিভিন্ন বইয়ের থেকে আমরা পাই। যেমন আমার কাছে এখানে 3-4টে বই রয়েছে, হ্যাঁ, সেখানে এখানে একটা সচি ঘোষ দস্তিদারের একটা বই আছে। এখানে কিছু বলা আছে যে কিভাবে গণহত্যাগুলো হয়েছিল। তারপর 1946 সালে নোয়াখালী গণহত্যা, তাছাড়াও বিভিন্ন আরো অনেক ডকুমেন্টস পাওয়া যাচ্ছে যেখানে এই বাংলাদেশের গণহত্যাগুলো হয়েছিল 1950 সালে, 1964 সালে যেখানে হযরতবাল নিয়ে গন্ডগোল হয়েছিল। বাংলাদেশ এবং পাকিস্তানের ইসলামিক শাসক চিরকাল ডিনাই করে এসছে যে হিন্দুদের উপর অত্যাচার কোনোদিনই হয়নি। কিন্তু একটা ঘটনা সেটা প্রমাণ করে। কিরকম, যখন স্বাধীনতা পায় ভারত এবং পাকিস্তান স্বাধীন হয়, তখন বাংলাদেশে মোটামুটি 27% থেকে 28% হিন্দুরা ছিল। এখন সেই সংখ্যাটা গিয়ে দাঁড়িয়েছে প্রায় 8, অফিসিয়ালি 8, আমাদের কাছে হিসেব বলছে মোটামুটি 6%। তাহলে এই হিন্দুরা গেল কোথায়? আর যদি তারা যায় তাহলে কেন গেল? যদি অত্যাচারই না হবে তাহলে সেখান থেকে পলায়ন হচ্ছে কেন? ভারতবর্ষে মুসলমানের সংখ্যা বৃদ্ধি হচ্ছে, যদি কোনো দেশে অত্যাচার হয় তাহলে সংখ্যা নিশ্চয়ই বৃদ্ধি হয় না, পলায়ন কখন হয়? আমরা কাশ্মীর থেকে পণ্ডিতদের পলায়ন দেখেছি, কারণ ইসলামিক শাসন ব্যবস্থা তাদের উপর আক্রমণ করেছিল, গণহত্যা করেছিল, সেই কারণে মানে গ্রেট মাইগ্রেশন হয় পণ্ডিতদের। সেরকম বাংলাদেশ থেকেও এই মাইগ্রেশনটা এখনো অবধি চলছে, যে কারণে এই অত্যাচারটা আরো বাড়ছে। কারণ মোট এটা একটা রিপোর্ট পাওয়া যাচ্ছে, যখন 1946-47 সালে যখন নোয়াখালী গণহত্যা হচ্ছে বা বরিশালে গণহত্যা হচ্ছে বা কুমিল্লায় গণহত্যা হচ্ছে, এই সময় বলা হচ্ছে যে কেন এই হত্যাগুলো হচ্ছে। তখন পণ্ডিত আমাদের যিনি ছিলেন, কংগ্রেসের তখন সভাপতি ছিলেন,
আহ, তিনি নেহেরু এবং তার সঙ্গে সঙ্গে গান্ধীজি বললেন যে আসলে বিষয়টা হচ্ছে সম্পত্তিটা রয়েছে হিন্দুদের উপর, জনসংখ্যায় সেখানে মুসলমানেরা বেশি, তাই জন্য এই গণহত্যাটা হচ্ছে, তার কারণ সম্পত্তির কারণে। কিন্তু ঘটনাটা কিছু হলেও সত্যি, তার কারণ হিন্দুদের হাতে যে সম্পত্তিটা আছে সেটা যাতে সম্পূর্ণভাবে দখল নেওয়া যায়, সেই কারণে এই গণহত্যাগুলো হচ্ছে। হিন্দু নারীদের ধর্মান্তরিতকরণ, অপহরণ, এই ঘটনাগুলো ঘটছে, তার কারণ তাহলে হিন্দুরা চলে যাবে এবং সম্পত্তিগুলো, টোটাল সম্পত্তিটা মুসলিম সম্প্রদায়ের কাছে আসবে। বিষয়টা ঠিক এইভাবেই আমরা দেখি এবং আন্তর্জাতিক মহলে এইভাবেই দেখে। হিন্দুদের ওপর যে হামলা হয়েছে সেই প্রসঙ্গে এই বাংলাদেশে যে নতুন যে সরকার তারা বলছে যে হিন্দু সম্প্রদায়ের ওপর প্রতিটি হামলার ঘটনায় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। আমাদের সরকার সমস্ত সংখ্যালঘুদের সুরক্ষা এবং নিরাপত্তা দিতে প্রতিশ্রুতিবদ্ধ। অথচ আমরা ইতিমধ্যেই একটা লিস্ট দেখতে পেয়েছি যেখানে হিন্দু নারীকে ধর্মান্তরিত করলে কত টাকা দেওয়া হবে বা পাওয়া যাবে, গোটা হিন্দু পরিবারকে ধর্মান্তরিত করলে কত টাকা পাওয়া যাবে, এবং শুধু তাই নয়, সেখানে স্পেসিফিক্যালি বলা হচ্ছে যে ব্রাহ্মণ মেয়েকে ধর্মান্তরিত করলে কত টাকা, শূদ্র নমশূদ্রকে করলে কত টাকা ইত্যাদি, এইরকম একটা লিস্ট পাওয়া গেছে। সেখানে তারা এইরকম দাবি করেন কি করে? না, ওনারা দাবি অনেক কিছুই করছেন। ওনারা যে মুহূর্তে 5ই আগস্টের পর যখন ওনারা ক্ষমতায় এলেন, তখন এসে ওনারা আনসারুল বাংলা টিমকে প্রতিবন্ধিত যেটা ছিল তাদের করে দিলেন, মুক্ত করে দিলেন। তারা এখন লিগ্যাল হয়ে গেল। তাদের যিনি আমির, তিনি হসপিটালে বসে আর বলছেন যে ভারতের 7 সিস্টারকে কেটে দেওয়া হবে, পশ্চিমবঙ্গকে বৃহত্তর বাংলা তৈরি করতে হবে। যখন এখানে জামাতি ইসলামী তাদের নেতারা বক্তৃতা দিতে আরম্ভ করছেন, এবং আপনার ভালো রকম জানা আছে যে হিজবুল হিদায়ত তারা অস্ত্র বিভিন্ন জায়গায় মানে এই উগ্রপন্থী কার্যকর্মের জন্য বিভিন্ন জায়গা থেকে অস্ত্র সংগ্রহ করছেন। আপনি কয়েকদিন আগে একটা খবর আপনি হয়তো পেয়েছেন যে বিভিন্ন জায়গা থেকে আর অস্ত্রের বিভিন্ন সাপ্লাই আসছে। সেই অস্ত্রগুলো এই সমস্ত উগ্রপন্থী সংগঠনের কাছে এসে তারা মানে যাতে বাংলাদেশ হিন্দু শূন্য করা যায়, এবং যারা রাষ্ট্রবাদী বাংলাদেশি রয়েছেন, আওয়ামী লীগ এবং অন্যান্য বিএনপি, এই সমস্ত রাজনৈতিক দল, তাদের যাতে বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করে দেওয়া যায় তার জন্য আন্দোলন চলছে। মানে তার জন্য এই সাপ্লাইগুলো হচ্ছে যাতে সেখানে এই গন্ডগোলগুলো, গণহত্যাগুলো চালানো যায়। হিন্দুদের ওপর তো হচ্ছেই, যে কারণে কয়েকদিন আগে আপনার মনে আছে যে ওই একটি নিষিদ্ধ সংগঠন ছিল হেফাজতে ইসলাম, তো হেফাজতে ইসলামের ওপর থেকেও এটা তুলে নেওয়া হয়েছে, ব্যান তুলে নেওয়া হয়েছে। তারা সেখান থেকে বলছে যে ধরে ধরে হিন্দু কাটো, মানে ওই ইসকন কাটো, দিল্লিতে ইসলামিক পতাকা তুলবো, এই সমস্ত বিষয়গুলো চলছে। ফলে আসলে পরিকল্পনাটা হচ্ছে যে বাংলাদেশ তো নিজে ইটসেলফ ইসলামিক রাষ্ট্র হবে, তার সঙ্গে সঙ্গে ভারতের ভূখণ্ড দখলের জন্য একটা প্রচেষ্টা। এবার দুর্গাপুজো নিয়ে একটু প্রসঙ্গে আসি, যে দুর্গাপুজো নিয়ে বাংলাদেশের যে অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস, তিনি দাবি করছেন যে এবার গোটা বাংলাদেশ জুড়ে 32,000-এর মতো দুর্গাপুজো, দুর্গামণ্ডপে পুজো হয়েছে, এবং সেখানে তাদের নিরাপত্তা দেওয়ার জন্য বিপুল মানে নিরাপত্তা রক্ষীর ব্যবস্থা করেছিল, বিপুলভাবে তাদের নিরাপত্তা দেওয়া হয়েছে। অথচ ঘটনা যেটা ঘটেছে আমরা দেখেছি যে ঠিক দুর্গাপুজোর আগে এরকম ফতোয়া জারি করা হয়েছিল যে যখন মানে যখন নামাজ পড়া হবে তখন সেখানে যেন কোনো রকম ঘন্টা, ঢাক, এই সমস্ত কিছু না বাজানো হয়, কোনো মন্ত্র না পড়া হয়, এ তো বলা হয়েছিল। এবং তার সঙ্গে সঙ্গেও কিন্তু হামলা কিছুতেই ঠেকানো যায়নি। রীতিমতো দেখা গেছিল যে সাধারণ মানুষ বা হিন্দুরা তারা বসে পাহারা দিচ্ছেন দুর্গা মণ্ডপ যাতে মূর্তি ভাঙচুর না করা হয়। তারপরেও সেখানকার যিনি রাষ্ট্রের প্রধান এখন আপাতত, তিনি এই কথা দাবি করছেন। কি বলবেন এই বিষয়ে? বিষয়টা এরকমই আছে যে উনি যেটা বলতে চাইছেন সেটা কি হিন্দুরা কি চিড়িয়াখানার প্রাণী যে তাদের খাঁচার মধ্যে ঢুকিয়ে সুরক্ষিত করে রাখতে হবে? আপনারা বছর দুয়েক আগে, ঠিক 2 বছর আগে একটা ঘটনা দেখেছিলেন, একটি মুসলিম ছেলে কোরআন নিয়ে আর মানে দেব প্রতিমার পায়ের কাছে ওটা রেখে দিয়ে চলে যায়।
পরবর্তী সময়ে দেখা গেল যে সেখানে পর 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 হিন্দু প্যান্ডেল ভাঙা হলো, মন্দির ভাঙা হলো, মানুষ মারা হলো। পরে খোঁজ খবর মানে সিসিটিভি ফুটেজ নিয়ে দেখা গেল যে এটা করা হয়েছে মুসলমানদের দ্বারাই। এখনো কয়েকদিন আগে আরো দুটো ছেলের ওপর এই ধরনের মানে ইসলামের অপমান হয়েছে, আল্লাহর অপমান হয়েছে বলে প্রচার করে তাদের পেটানো হলো। পরবর্তী জানা গেল যে তাদের কাছে যা যা ফেসবুকে পোস্টিংগুলো করা হয়েছে সেগুলো মুসলিম সম্প্রদায়ের ছেলেরা হ্যাক করে বিষয়টা করেছে। বিষয়টা কেন পুলিশ বা আর্মি দিয়ে পুজো করতে হবে? কেন একজন হিন্দু সাধারণভাবে পুজো করতে পারবে না? কেন মুসলিমরা ফতোয়া দেবে যে এই সময় পুজো হবে, এই সময় মাইক বাজানো যাবে, এই সময় মাইকে কোনো ধরনের চণ্ডী পাঠ করা যাবে না, দুর্গা পুজোর মন্ত্র বলা যাবে না? এটা কি 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 ভাবছেন, কি করতে চাইছেন আপনি? আসলে হিন্দুদের যাতে বাংলাদেশ থেকে চলে আসে তার জন্য একটা সিস্টেম তৈরি করতে চাইছেন যে কাজ করতে দেবো না, বাঁচতে দেবো না, দম নিতে দেবো না, খেতে দেবো না, মানে বাজার করতে দেবো না। সেখানে পরিষ্কারভাবে বলা হচ্ছে কোনো মুসলিম কোনো হিন্দুকে বাজারের সওদা বিক্রি করবে না। এটা কি করতে চাইছেন? না, এই বাংলাদেশি হিন্দুদের ওপর যে অত্যাচার হচ্ছে তার কিন্তু একটা পরোক্ষ হলেও প্রভাব এসে আমাদের কলকাতায় বা আমাদের এপার বাংলার দিকেও পড়ছে, সেটা আমরা অস্বীকার করতে পারি না। কিন্তু সেখানে দাঁড়িয়ে বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকার, তাদের যে প্রধান উপদেষ্টা, তিনি বলছেন যে ভারতের হিন্দু মানে ভারতের এই বিষয়ে কোনো কথা বলার দরকার নেই, বাংলাদেশের হিন্দুদের সঙ্গে যা হচ্ছে হোক, তা নিয়ে ভারতের মাথা ঘামানোর দরকার নেই, কোনো কিছু বলারও দরকার নেই। কি বলবেন? কেন কেন বাংলাদেশে এর হিন্দুদের ওপর অত্যাচার হলে ভারত কথা বলবে না? এখানে সারা পৃথিবীতে যখন প্যালেস্টাইন বা সিরিয়া বা ইরানের ওপর যখন বিভিন্ন আক্রমণ চলে বা আরব কান্ট্রিগুলোতে যখন বিভিন্ন আক্রমণ হয়, আমেরিকার ওপর যখন ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে আক্রমণগুলো হয়েছিল তখন পৃথিবীর মানুষে বলেনি কিছু? ফলে বাংলাদেশে হিন্দুদের ওপর কথা বলার অধিকার যদি কারুর থাকে তাহলে ভারতবর্ষের সব থেকে বেশি আছে। তার কারণ ভারতবর্ষ ভাগই হয়েছিল এই হিন্দু আর মুসলমান দুই জাতিতত্ত্বের ভিত্তিতে। সেইখান থেকে ভারতবর্ষের অধিকার আছে বাংলাদেশের প্রতিটা হিন্দুর দুঃখ কষ্ট বিষয়ে কথা বলার। এটা পরিষ্কার বিষয়। ভারত হাজারবার বলবে, লক্ষবার বলবে, কোটিবার বলবে। এবং বাংলাদেশকে স্বীকার করে নিতে হবে যদি কোনো জায়গায় হিন্দুদের ওপর অত্যাচার হয়। তারা ঠিক করে চলুন, না হলে কিন্তু আপনাদের বড়াতে দুঃখ আছে। বাংলাদেশের সমস্ত নাগরিকদের বলছি যে ভারত যদি সেই ব্যবস্থা নেয় আপনাদের কেঁদে কুল করে উঠতে পারবেন না। এখন শুধু গ্যাস বন্ধ হয়েছে, ইলেকট্রিকের খানিকটা বন্ধ হয়েছে, এরপরে যদি টোটাল সাপ্লাই লাইন বন্ধ হয় আপনারা না খেতে পেয়ে মরে যাবেন। এবং ভারত যদি মনে করে আপনাদের বন্দর এলাকা ব্লকেট করবে তাহলে আপনাদের আর কোনো জায়গা থেকে নিঃশ্বাস নেওয়ার জায়গা থাকবে না। ফলে ভারতবর্ষের প্রথম অধিকার আছে সেখানকার হিন্দুদের বিষয়ে কথা বলার। না বলরাম দা, বিষয়টা হচ্ছে শুধুমাত্র ভারতের কথা নয়, এর মানে তো গায়ের জুয়ারি হয়ে গেল। কারণ যে কোনো জায়গাতেই হলোকাস্ট হলো বা যদি ধরুন মানে কোনো জেনোসাইড হলো, তো সেক্ষেত্রে তো সারা পৃথিবীর সকলেরই বলার অধিকার থাকে, প্রথম কথা। এবং দ্বিতীয় কথা, যেটা 17 কোটি জনসংখ্যার বাংলাদেশে মাত্র 8% হিন্দু, তাও সেটা অফিসিয়ালি, কিন্তু আনঅফিসিয়ালি সেটা আরো কম। সেখানে দাঁড়িয়ে আগস্টের পর থেকে 2000 প্রায় হামলার ঘটনা ঘটেছে, সেই নিয়ে নরেন্দ্র মোদী উদ্বেগ প্রকাশ করেছেন। শুধু নরেন্দ্র মোদী নয়, রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার সংগঠনের পক্ষ থেকেও উদ্বেগ প্রকাশ করা হয়েছে। এবং সদ্য নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তিনিও বলছেন তিনি যদি ক্ষমতায় থাকতেন আজকে যে ঘটনা বাংলাদেশের হিন্দুদের সাথে ঘটছে সেটা ঘটতে পারতো না। তিনিও উদ্বেগ প্রকাশ করেছেন যে ওখানকার হিন্দুদের অবস্থা এতটা খারাপ। সেখানে দাঁড়িয়ে বলা হচ্ছে সেটা নাকি অতিরঞ্জিত ঘটনা। সেখানে দাঁড়িয়ে ওখানকার মানে প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে আপনারা এ বিষয়ে নাক গলাবেন না বা মাথা ঘামাবেন না। তো গায়ের জুয়ারি হয়ে যাচ্ছে ব্যাপারটা। না না, বিষয়টা তো এইভাবে হয়নি। বিষয়টা এরকম ভাবে হয়েছিল যে আমেরিকান ডিপ স্টেট এবং আইএসআই মিলে এই ঘটনাটা ঘটিয়েছিল, এই ষড়যন্ত্রটা ঘটিয়েছিল। এর ফলে যেটা বিষয়টা ছিল যে এখানে একটা ভারত বিরোধী একটা চিন্তা ভাবনা সেখানে স্থাপিত করার জন্য
আসলে তো বিষয়টা এটা ছিল, এটা এটা সারা পৃথিবীর জনগণ জানে যে কিভাবে কি কি হয়। এখন বড্ড বেশি অসুবিধে হয়ে গেছে আমেরিকান ডিপ স্টেট এবং পাকিস্তানের পক্ষে, এবং এই মানে ষড়যন্ত্রের পেছনে যারা যারা ছিলেন তাদের পক্ষে আরো বেশি ক্ষতির কারণ হয়ে গেছে ডোনাল্ড ট্রাম্প এসে বিষয়টাকে পুরো ঘেঁটে দিয়েছেন। অর্থাৎ তিনি এখন পরিষ্কার বলতে, মানে ভোটের আগেও তিনি বলতে আরম্ভ করেছিলেন যে ওখানে হিন্দুদের ওপর গণহত্যা হচ্ছে, এবং রিপাবলিকান পার্টির বেশ কিছু লোক, যেমন আপনি বলতে পারেন তুলসী গাবার্ড, যিনি আগে ডেমোক্রেট ছিলেন, 2022 সালে উনি রিপাবলিকান পার্টিতে জয়েন করেন। তিনি তো ভোটের আগে থেকে বলে আসছেন যে বাংলাদেশে হিন্দু গণহত্যা হচ্ছে। যখন এই ভোট, ডোনাল্ড ট্রাম্পের ভোটের আগে সারা ভারতবর্ষের হিন্দুরা তো বলেছে, সারা আমেরিকা, ইউরোপিয়ান যে সমস্ত দেশে যে সমস্ত হিন্দুরা রয়েছে তারা এক বাক্যে বলেছে যে জিনিসটা হচ্ছে সেটা পরিকল্পিতভাবে হিন্দু গণহত্যার দিকে যাচ্ছে। না হলে আপনি বলুন, এরা বারবার করে বলছে আওয়ামী লীগের সঙ্গে আমাদের গন্ডগোল, ঠিক আছে, আওয়ামী লীগের সঙ্গে গন্ডগোল, তাতে হিন্দুদের উপর আক্রমণ না আসার লাভটা কি আছে? মানে কেন এটা আসবে? মন্দির কোন পলিটিক্যাল পার্টি করে? মন্দির, হিন্দুদের মন্দির কোন আওয়ামী লীগটা করে? না, বাংলাদেশেরই এক মানে প্রাক্তন, তিনি বাংলাদেশের সন্তান ছিলেন, এখন বাংলাদেশ তাকে ঝেড়ে ফেলেছে গা থেকে, সেই তসলিমা নাসরিন, তিনি তো বারবারই বলেছেন যে কোনো ঘটনা ঘটুক, যাই হয়ে যাক, একমাত্র মানে রাগ বা ঝাল বের করবার জায়গাই হচ্ছে হিন্দু হত্যা। একদম। কারণ তিনি যখন তার বইগুলো লিখছেন, তাকে কেন কেন বাংলাদেশ ছাড়তে হলো, তাকে বাংলাদেশ ছাড়তে হলো, তিনি সত্যি কথাটা বলছিলেন। তিনি বিভিন্ন যে বইগুলো লিখেছেন তাতে কিভাবে ইসলামিক মৌলবাদ হিন্দু এবং মানে কি বলবো, শিক্ষিত বাংলাদেশি যারা সত্যিকারের মুক্ত চিন্তার, মুক্ত ভাবনার যারা লোক ছিল, তাদের ওপর কিভাবে হত্যা, আপনারা পরিষ্কার, তার প্রচুর হিসেব আছে। ব্লগার, ইউটিউবার, তাদের বাংলাদেশ ছাড়তে হয়েছে, এই হাসিনার সময় ছাড়তে হয়েছে। ফলে বাংলাদেশের যে এই পরিকল্পিতভাবে হিন্দু এবং মুক্তমনা মুসলমানদেরও ওপর যে নেমে এসছে, এটা নতুন ঘটনা কিছু নয়। এখন সেটা যেহেতু আমেরিকান ডিপ স্টেট থেকে বেরিয়ে এসে একটু রিপাবলিকানরা বিষয়টাকে আনতে পারছে, বা তুলসী গাবার্ড বা ডোনাল্ড ট্রাম্প বা আরও যে সমস্ত হিন্দু এরা রয়েছেন, মানে কার্যকর্তারা রয়েছেন, আমেরিকান কার্যকর্তারা, তারা যখন এটাকে আন্তর্জাতিক স্তরে ফোকাস করছেন, এবং আপনি জানেন হিউম্যান রাইটস কমিশন এবং ইউনাইটেড নেশনসও এই বিষয়টা উঠেছে, ফলে বিষয়টা আরো প্রকটভাবে বেরিয়ে আসছে। শেখ হাসিনাকে এখন বাংলা, মানে এক্ষুনি আপনি যে বললেন যে সমস্যাটা তো তৈরি হয়েছে শুধুমাত্র আওয়ামী লীগের সঙ্গে, তাতে হিন্দুরা কেন বলির পাঠা হচ্ছে, সেখানে দাঁড়িয়ে এই প্রশ্নটা উঠে আসছে যে শেখ হাসিনাকে তো ভারত নিজেদের হেফাজতের মধ্যে রেখে দিয়েছে, সেখানে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরাতে মরিয়া হয়ে উঠেছে সেখানকার অন্তর্বর্তীকালীন সরকার। এবং রবিবার দিন এক ভাষণে মোহাম্মদ ইউনূস বলেছেন যে শেখ হাসিনাকে ফেরানোর জন্য ভারতে তার প্রত্যার্পণ দাবি করে বার্তা পাঠানো হবে ভারতের কাছে, এবং তিনি ফিরলে গত 15 বছর ধরে তার যা যা অন্যায় ছিল, তিনি যা যা অত্যাচার করেছেন, তার জন্য মানে বিচার শুরু হবে। কি বলবেন? বিষয়টা হচ্ছে, ওনারা চাইছেন যে হাসিনাকে কোনো রকমে ভারতে থেকে ফেরত নিয়ে বাংলাদেশে ফেরত নিয়ে এসে আর তাকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে দেওয়ার জন্য, এটা একদম হিসেব করা আছে। কিন্তু একটা জিনিস, বাংলাদেশের যে সমস্ত উপদেষ্টা না কি আছে, প্রধান উপদেষ্টা, অন্যান্য আরো উপদেষ্টা, তাদের পরিষ্কার একটা মেসেজ দিয়ে আপনারা কচুকলা করবেন, ভারত দেবে না হাসিনাকে ফেরত, যা পারেন করে নিন, যা পারেন করে নিন, ভারত দেবে না ফেরত। আর ভারতবর্ষ মনে করে শেখ হাসিনা এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী, শেখ হাসিনা এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী, আপনার অস্তিত্ব নেই, আমরা স্বীকার করি না আপনার অস্তিত্ব। এবং আরেকটা কথা শুনে নিন, যে বাংলাদেশের যতক্ষণ না সাধারণ নির্বাচন হয়ে কোনো নতুন সরকার আসছে, তাকে ছাড়া ভারতবর্ষ অন্য কাউকে স্বীকৃতি দেয় না। এটা হচ্ছে মানে একটা বিদেশ নীতিগত প্রশ্নের উত্তর। আর আরেকটা জিনিস, যে আপনি শুধু বলছেন
আমেরিকা শেখ হাসিনাকে বলছেন যে তিনি প্রধানমন্ত্রী, পৃথিবীর অন্যান্য দেশগুলো তারা বলছেন যে শেখ হাসিনা হচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। আপনার স্বীকৃতি হয়তো কোনো একটা জায়গায় কেউ তার চক্রান্তের অন্যতম বোড়ে হিসেবে আপনাকে ব্যবহার করেছে, কিন্তু আপনি কিচ্ছু করতে পারবেন না। ভারতের সঙ্গে তো ছেড়ে দিন, আমেরিকাও এখন যে প্রশাসন এসছে তাকেও আপনি বোঝাতে পারবেন না যে শেখ হাসিনাকে ফেরত দেওয়া যাবে। খান সেনাদের বুটের তলায় বাংলাদেশ যখন পিষে যাচ্ছিল সেই সময় শেখ হাসিনার বাবাই কিন্তু এই বাংলাদেশকে স্বাধীনতার পথ দেখিয়েছিলেন, এবং সেই মুজিবুর রহমানের যে মূর্তির কি দশা হয়েছে সে আমরা দেখতেই পেয়েছি। এবং এর পরে মানে পাকিস্তানের সঙ্গে দীর্ঘকাল যোগাযোগ বন্ধ ছিল, কিন্তু স্বাধীনতার পর প্রথমবার এবার বাংলাদেশে চট্টগ্রামের বন্দরে পাকিস্তানের পণ্যবাহী জাহাজ এসে ভিড়লো, নোঙর ফেললো। এবং এটা থেকে যেটা দেখে একটা প্রমাদ গুনছে সকলে যে আবার বুঝি বাংলাদেশ সেই মৌলবাদীদের হাতেই চলে যায়, যে মৌলবাদের থেকে মুক্ত হবার জন্য বাংলাদেশে এত রক্ত ঝরেছে ৭১-এর যুদ্ধে। বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক কোনো কালই ভালো ছিল না। মানে আপনার ৭০-এর আগেও, যখন আরো আগে মানে 65 সময় থেকেই বাংলাদেশের সঙ্গে একটা রেষারেষির সম্পর্ক চলছিল। এবার বাংলাদেশের সৃষ্টির অন্যতম কারণ হচ্ছে ভাষার একটা ভিত্তি, হ্যাঁ, এবং প্রশাসকরা সবাই পাকিস্তান থেকে আসবেন, তারা শাসন করবেন, শাসক হিসেবে ম্যাক্সিমামই মানে পশ্চিম পাকিস্তান থেকে এসে পূর্ব পাকিস্তানে শাসন করবেন। এটার বিরুদ্ধে আন্দোলন হয়েই তা বাংলাদেশ তৈরি হলো। তো এবার বাংলাদেশে তৈরি হওয়ার পরেও বেশ কিছু আর পাকিস্তানি রয়ে গেল বাংলাদেশের মধ্যে। তারাই আরম্ভ করলো আস্তে 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 1975 সালে যখন মুজিবুর রহমানকে গণহত্যা করা হলো, তার পরবর্তী সময়ে আবার শাসন ক্ষমতায় যখন এই মানে মৌলবাদী পাকিস্তানপন্থী লোকেরা এলো, কোনো সময়ই কিন্তু এরকম ঘটনা ঘটেনি যে বাংলাদেশের মনস্তত্ত্ব থেকে পাকিস্তান মুছে গেছে। এটা কিন্তু হয়নি। সেই কোনো না কোনো জায়গায় সেই সূত্রটা রয়ে গেছে। সেই সূত্রটা কোনো সময় প্রকাশিত হয়েছে, কোনো সময় আর অপ্রকাশিত অবস্থায় থেকে গেছে। এই সরকারটা এসে এটা আরম্ভ করলো যে উর্দুকে কেন আমাদের আবার ভাষা করা হবে না, আরবীয় ভাষাটাকে কেন অন্যতম পাঠ্যের মানে আমাদের এখানে যেমন সিলেবাসে আছে না, বাংলা, ইংরেজি, হিন্দি এরকম বিষয়গুলো আছে, বাংলাদেশের নতুন যে ব্যবস্থাটা আসছে সেটা হচ্ছে বাংলা ইংরেজির সঙ্গে সঙ্গে আরবিটাও কম্পালসারি ভাষা হিসেবে আসছে, এবং বলা হচ্ছে যে উর্দুটাও একটা অপশনাল ভাষা হিসেবে আসবে। মানে বিষয়টা হচ্ছে কোনো জায়গায় কিন্তু এরকম হয়নি যে বাংলাদেশ কোনো সময় পাকিস্তানের যে মূল সূত্রের মধ্যে থেকে ছিল সেই মনস্তত্ত্ব থেকে বাংলাদেশ বেরিয়ে এসছে। হ্যাঁ, একটা কথা খুব প্রচলিত ছিল যখন 1971 সালের স্বাধীনতা আন্দোলন চলছে, তখন ইয়াহিয়া খান বলেছিলেন যে এদের মধ্যে নিজের বীজ মানে বীর্য আর কি যে ভরে দাও যাতে পরবর্তী প্রজন্ম পাকিস্তানি হয়ে জন্মায়। সেটা মনে হয় পাকিস্তানের সেই পুত্ররা রয়ে গেছে। হ্যাঁ, তাদের ঔরসজাত পুত্ররা রয়ে গেছে, তারা এখন মুখোশ খুলে বেরিয়ে আর পাকিস্তানের করছে, পাকিস্তানের পক্ষ হয়ে কথা বলছে। তাহলে কি বলবেন, ইউনূস শাসনের 100 দিন তাকে সুশাসন বলবেন নাকি অপশাসন বলবেন? আমি কালো দিন বলবো, আর তাছাড়া আর কিছু আমার কাছে ভাষা নেই। তার কারণ এখনই আরো কতগুলো স্বাধীনতা দিবস দেখবে, কারণ মাঝে মাঝে 3টে স্বাধীনতা দিবস তো দেখা হয়ে গেছে, মানে 47, 71, তারপর এই 5ই আগস্ট, 24-এর 5ই আগস্ট, আরো এরকম অনেকগুলো দেখতে হবে। হ্যাঁ, ইউনূস ভাববেন না যে উনি একদম খোলা মাঠের মধ্যে দৌড়ে বেড়াবেন। আরম্ভ হয়ে গেছে, যা জিনিসপত্রের দাম বেড়েছে, কারেন্ট নেই, গ্যাস নেই, তেল নেই, আইন শৃঙ্খলা ব্যবস্থা খারাপ, কোনো চিন্তা নেই, আপনার ঠিক হয়ে যাবে। আপনার অনেকগুলো আরো বিপ্লব দেখবেন, অনেকগুলো স্বাধীনতা দিবস দেখবেন। যেখানে ইউনূস সরকারের উপদেষ্টা তিনি বলছেন যে বাংলাদেশকে নিয়ে যেন ভারত না মাথা ঘামায় বা বাংলাদেশের হিন্দুদের নিয়ে, সেখানে কিন্তু সব থেকে বেশি সাফার করছে বাংলাদেশে এইসব কাণ্ডের জন্য এখানকার মানুষ, সাধারণ মানুষ, পশ্চিমবঙ্গের। কারণ
ওখানকার লোকজন বিনা যুদ্ধেই যেন ভারত দখল করে নিচ্ছে, তারা এখানে আসছে এবং 500,000 টাকার বিনিময়ে তাদের নাম উঠে যাচ্ছে ভোটার তালিকায়, আধার তালিকায়। তো সেখানে তো সাফার করছি আমরা, সেখানে আমরা বলতে পারবো না কথা। না, বিষয়টা একটু অন্যভাবে চিন্তা করবেন। ইসলামে একটা জায়গায় ইসলাম 3-4টে কথা বলে, তার মধ্যে একটা কথা বলা হয় হিজরাত। হ্যাঁ, অর্থাৎ একটা জায়গা থেকে আরেকটা জায়গায় চলে যাওয়া। হ্যাঁ, জিহাদের একটা পার্ট হচ্ছে হিজরাত, যেটা আপনার খানিকটা আপনি এর রেফারেন্স পাবেন যখন হযরত মুহাম্মদ আর মক্কা থেকে মদিনা চলে গেলেন, গিয়ে ওখানে ধর্মপ্রচার করার জন্য। তো এই হিজরাতটা পার্ট অফ জিহাদের মধ্যে আসে, ল্যান্ড জিহাদের মধ্যে আসে। ওনারাও কিন্তু এই যে ইনফিল্ট্রেশন করছেন, বাংলাদেশ থেকে ঢুকে আসছেন টাকা পয়সা দিয়ে, ফলস আধার কার্ড তৈরি করছেন, প্যান কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট তৈরি করছেন, এটা কিন্তু পার্ট অফ জিহাদ। কোনো জায়গায় এটাকে আপনারা ভাববেন না এটা অপরিকল্পিতভাবে কাজটা করা হচ্ছে। এর পেছনে পরিকল্পনা করে কাজ করা হচ্ছে, যে সেই জায়গার ডেমোগ্রাফিক্যাল চেঞ্জ, এই পশ্চিমবাংলার বিভিন্ন জেলায় ডেমোগ্রাফিক্যাল চেঞ্জ হবে। এবার যখনই ডেমোগ্রাফিক্যাল চেঞ্জ হলো, সেখানকার প্রশাসনিক ক্ষমতা আমরা দখল করব, ফলে এইভাবে আস্তে আস্তে আঞ্চলিক ভিত্তিক ক্ষমতা দখল করব এবং পরবর্তী সময় রাষ্ট্র ক্ষমতা দখল করব। এর পেছনের যে পরিকল্পনাটা আছে, মানে দারুল হারব থেকে দারুল ইসলামের যে কনভার্সনটা হবে, সেটার ওই রক্তক্ষয়ী হতে পারে। ওই যে একটা বলে না যে পাকিস্তানিরা বলেছিল হাঁচকে লিয়া পাকিস্তান, লড়কে লেগে হিন্দুস্তান, পরিকল্পনাটা ওই, পরিকল্পনার জায়গাটা ওই। কিন্তু সেটা কত স্লোলি হচ্ছে এবং কত ডিপ পেনিট্রেশন হচ্ছে, সেটাই হচ্ছে বিষয়। দক্ষিণ কলকাতা, ধর্মতলা, রাজভবন, এই সমস্ত নাকি ওয়াকফ সম্পত্তি, এবং সিদ্দিকুল্লাহ চৌধুরীর এই ভিডিওটা ভাইরাল হয়েছিল, যেটা নিয়ে রীতিমতো আগুন জ্বলে উঠেছে নানা বিভিন্ন মহলে। কি বলবেন এই বিষয় নিয়ে? না না, বিশ্ব ব্রহ্মাণ্ডটাই তো আপনাদের সম্পত্তি, এই বিশ্ব ব্রহ্মাণ্ডটাই সম্পত্তি। কোনো জায়গায় লাঠি পুঁতে দিয়েই, সবুজ পতাকা লাগিয়ে দিয়েই বলবেন এটা আমার সম্পত্তি। হ্যাঁ, মানে ডিফেন্সের জায়গা, রেলের জায়গা আমার সম্পত্তি। আর আমাদের ব্যাপারটা কি হয়েছে, রাজনৈতিক নেতারা মানে এত বেশি চেটেছেন, এদের 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 একটু ভোট পাওয়ার জন্য যে ধরনের কাজ করেছেন, হ্যাঁ, প্রশ্রয় দিয়ে দিয়ে মাথায় তুলেছেন, এবার মাথার ব্যথার কারণ হয়ে যাচ্ছে। ফলে আমাদের রাজনৈতিক কর্মীদের যে মানে কি বলে পাপই বলবো এটাকে, পাপের ফলটা তো আমাদের ভুগতে হবে, আমাদের পূর্বপুরুষের পাপের ফল আমাদের ভুগতে হবে না, আর সেটাই হচ্ছে। ওয়াকফ সম্পত্তির বৃদ্ধিতে হিন্দুরা কোথায় সমস্যায় পড়বেন বলে মনে করছেন? মন্দির দখল হয়ে যাচ্ছে কোনো জায়গায়। দেখুন, একটা টেকনিক্যালি কথাটা বলি, একদম টেকনিক্যালি ওয়াকফ সম্পত্তির বিষয়ে একটা টেকনিক্যাল কথা বলি। ধরুন কোনো একটা জায়গায় বলা হলো, একটি মানে মুসলিম ছেলে এসে বললো যে এই বাড়িটা আমার, আমি দাবি করছি আমার। আপনি প্রমাণ করতে গেলে কোথায় যেতে হবে? ওয়াকফ বোর্ডে যেতে হবে প্রমাণ করার জন্য। সেখানে কারা? সেখানে যারা রয়েছেন তারা সবাই মুসলমান, সেটাকে আপনি চ্যালেঞ্জ করতে পারবেন না কোনো কোর্টে। হয়ে গেল একটা জায়গা। আপনাকে তারপরে বলা হলো যে ভাই আমি এই সম্পত্তির ওপর অধিকার ছেড়ে দেবো, কিন্তু ভাই তোমাকে মুসলিম হয়ে যেতে হবে। ফলে চাপ দিয়ে মুসলিম করার এটা একটা পদ্ধতি। ভাই তোমার এই মন্দিরটা আছে, এই মন্দিরটা ভেঙে ফেলো, না হলে কিন্তু তোমার বড়াতে দুঃখ আছে, এই সম্পত্তিটা আমার। আপনাকে প্রমাণ করতে, আমি দাবি করছি যে সম্পত্তিটা আমার, আমাকে প্রমাণ করতে হবে না যে সম্পত্তিটা আমার। আপনি এতদিন বাস করছেন, আপনাকে প্রমাণ করতে হবে সম্পত্তিটা আপনার। আর তারপরে আর একটা জায়গায় বলা হচ্ছে যে এটা প্রমাণটা কে করবে, মানে আবেদন আমিও করব আর আমারই লোক বিচার করবে আর আমার লোকই তার জাজমেন্ট দেবে। মানে এটা সম্ভব? যেটাকে কোর্টে নিয়ে গিয়ে চ্যালেঞ্জ করা যাবে না? কি আর কি হচ্ছে? মানে ভারতের সংবিধানের সম্পূর্ণ বলে বিপরীত ধর্মী একটা বিষয়, যেখানে মানুষের ধর্মীয় বিষয়বস্তুকে আঘাত করার এবং ধর্মীয় সম্পত্তি মানে রাইট টু পজেশন, এই জায়গাটা আঘাত হয়ে যাচ্ছে। তাহলে একটা শেষ প্রশ্ন করি, যে
তার মানে এই ওয়াকফ সম্পত্তি বা ওয়াকফ বোর্ডের যে ধরনের মানে কাজকর্ম সেগুলো সম্পূর্ণই হচ্ছে অনৈতিক বা মানে যার কোনো মানে হিসাব পাওয়া যায় না, সূত্র খুঁজে পাওয়া যায় না, সাধারণ আইনের সঙ্গে, সভ্য সমাজের আইনের সঙ্গে তার কোনো মিল নেই, এরকম বলতে চাইছেন? হ্যাঁ, অবশ্যই। যখন ভারতবর্ষ ভাগ হচ্ছে 1947 সালে, যখন ভারত ভাগ হচ্ছে, তখন পরিষ্কার বলা হলো যে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে দুটো দেশ ভাগ হলো, হুম যে একই সঙ্গে এখানে থাকতে পারবে না। হুম মুসলিমরা তাদের আলাদা রাষ্ট্র নিয়ে নিল, হিন্দুরা এখানে রয়ে গেল। ঠিক আছে, এত অবধি ঠিক আছে। সেখানে সেনাবাহিনী, অর্থ, সমস্ত কিছু ভাগ হচ্ছে। সেখানে কারা তাহলে পাকিস্তানের পক্ষে ভোট দিয়েছিল? 1945-46 সালে যে ভোটটা হয়েছিল, সেখানে 97% মুসলিম পাকিস্তানের পক্ষে ভোট দিয়েছিল। 97% মুসলিম পাকিস্তানের পক্ষে সাপোর্ট করলো। আর সেই মুসলিমগুলো গেল 10-15%, বাদ বাকি প্রায় 70-72% মুসলিম এখানে রয়ে গেল। তাহলে তাদের কিসের অধিকার? তুমি তো সম্পত্তি বুঝে নিয়েছো, তুমি একটা দেশ বুঝে নিয়েছো, সেখানে তুমি ভোট দিলে পাকিস্তানের পক্ষে। এখানকার মানে ডেকান, মানে যেটা হায়দ্রাবাদ, মাদ্রাস রেসিডেন্সি, মানে এখন যেটা চেন্নাই, বম্বে রেসিডেন্সি, বম্বে এরিয়া, বিহার, হ্যাঁ, ইউপি, হ্যাঁ, ইউনাইটেড প্রভিন্স তখন নাম ছিল, এই সমস্ত, এবং বাংলা, মানে তখন অবিভক্ত বাংলা ছিল, আসাম, এই যে জায়গাগুলো, এখানকার ম্যাক্সিমাম মুসলমান ভোট দিল পাকিস্তানের পক্ষে। তো তারা কেন গেল না? তাদের তো দেশ পাওয়া হয়ে গেল, তো তারা কেন গেল না? বিষয়বস্তু এখানে আছে যে তোমরা দেশটাকে ছেড়ে গেলে না, রয়ে গেলে কোন ষড়যন্ত্রের জন্য? তোমরা কি আবার এদেশে থেকে আর একটা নতুন পাকিস্তান তৈরি করার পরিকল্পনা? যেই পরিকল্পনার কথা কিন্তু বলা হয়েছে যে হাঁসকে লিয়া পাকিস্তান, লড়কে লেঙ্গে হিন্দুস্তান, সেই একই বিষয়টা কিন্তু এলো এখন, যেটা ওয়াকফের মাধ্যমে দেখতে পাচ্ছি। এটা হচ্ছে ল্যান্ড জিহাদের, আমি কতগুলো জিহাদের কথা বলেছিলাম, সেটা ল্যান্ড জিহাদের, এইটা হচ্ছে আর একটা বিষয়। তাহলে কি ওয়াকফ আইন যেটা, তাহলে সেটা বলতে হবে যে নেহেরুর অভিশাপ, মানে শুধু নেহেরুর অভিশাপ না, পুরো কংগ্রেসের অভিশাপ। তার মানে সেটাকে কি আপনার মনে হয় যে এতদিনের পুরনো একটা বিষয় যেটা প্রায় তামাদি হয়ে গেছে, সেটাকে নতুন করে চেঞ্জ করা, সেটা মোদিজির পক্ষে সম্ভব? হ্যাঁ, অবশ্যই সম্ভব, অবশ্যই সম্ভব। তাকে তো প্রমাণ করতে হবে যে একটু, তাহলে একটু ইতিহাসটা ব্যাক করি। যখন ভারত পাকিস্তান আলাদা হলো, তখন একটা বিষয় এলো, সেটা হচ্ছে শত্রু সম্পত্তি আইন। যারা ভারত থেকে চলে গেল আর যারা ওখান থেকে ভারতে চলে এলো, আপনি জানেন পাঞ্জাবি এবং হিন্দুরা মানে পশ্চিম পাকিস্তান থেকে চলে এলো এখানে, তাদের যে সম্পত্তি সেগুলো দখল হয়ে গেল এখানে, মানে ওখানে পাকিস্তান সরকার দখল নিয়ে নিল, মানে মুসলিম লীগ সরকার দখল নিল। এখানে যে সমস্ত মুসলিম সম্পত্তিগুলো রয়ে গেল, যারা চলে গেল পাকিস্তানে, তাদের সম্পত্তিগুলো কিন্তু মুসলিম ওয়াকফের কাছে চলে গেল, সেটা কিন্তু হিন্দুদের কাছে এলো না। সূত্রপাত কিন্তু ওই জায়গায়। এই পাপের ফল আজকে ওয়াকফ হিসেবে আমরা আসছে, যে ওখানকার হিন্দুরা জমি হারালো, কিন্তু এখানকার মুসলিমরা কিন্তু জমি হারালো না। তারা কিন্তু এই ওয়াকফের নাম করে সেই পুরো সম্পত্তিটা দখলে রেখে দিল, যেটা স্বাধীনতার সময় যে ওয়াকফের সম্পত্তি ছিল, ক্রমশ সম্পত্তি বাড়ে কি করে? যদি মুসলিমরা অর্থনৈতিকভাবে দুর্বলই হয়, যদি তাদের অশিক্ষাই থেকে থাকে, যদি তারা সমাজের সবকিছু মানে একদম নিম্ন শ্রেণীর কথা বলে যাচ্ছে, আপনার বিভিন্ন যে রিপোর্টগুলো আসছে, হ্যাঁ, তাতে একদম বলা হচ্ছে যে একদম অর্থনৈতিকভাবে একদম শেষ স্তরে রয়েছে, তারা কি করে পরপর সম্পত্তি বৃদ্ধি পাচ্ছে। ফলে এটার মধ্যে একটা ষড়যন্ত্র তো কংগ্রেসের ছিলই, যেটা বারবার করে মরে যাচ্ছিল, আবার জল দিয়ে তাকে বাঁচানো হচ্ছিল, মরে যাচ্ছিল, আবার জল দিয়ে বাঁচানো হচ্ছিল। এটাই হচ্ছে কংগ্রেসের ইতিহাস। তাহলে মোদিজি পারবেন এই ষড়যন্ত্র থেকে বের করতে? বার করতে হবে। মোদিজি যদি না পারেন,
তার পরবর্তী সময় আরো কেউ উঠে আসবে যারা এই ব্যবস্থাটার সঙ্গে লড়বে। এই ব্যবস্থাটা থেকে বেরোতে হবে, না বেরোলে দুদিন বাদে দেখা যাবে যে এই ভারতবর্ষের আরেকটা পার্ট ক্লেম হয়ে যাচ্ছে পাকিস্তান হিসেবে, হয়তো অন্য কোনো নাম হতে পারে, কিন্তু ওই রকম পাকিস্তানের মতো একটা ইসলামিক ল্যান্ড হিসেবে ভারতের মধ্যখানেও তৈরি হয়ে যেতে পারে। ফলে আমাদের সেদিকটা কিন্তু নজরে রাখতে হবে। কোনো সময় এরকম ভাবলে হবে না, না না আমরা খুব লিবারাল, আমরা সব সমস্ত জিনিস দিয়ে দিতে চাই। ঠিক আছে, ওরা আমার ছোট ভাই, কিন্তু এই ছোট ভাই করতে করতে তারা কিন্তু জমি পরিমাণ বাড়ছে। আপনারা যদি ডেটা খুলে দেখেন, যদি পারেন অন্য কোনো দিন আসার, আমি ডেটা শিট খুলে দেখিয়ে দিতে পারি কিভাবে কিভাবে কত সালে এই সম্পত্তিগুলো কিভাবে কিভাবে বেড়েছে। যদি মুসলিমদের হাতে অর্থই না থাকে তাহলে সম্পত্তি এলো কোত্থেকে? আমি ক্লেম করে দিলাম, আমি হয়তো বললাম যে আজকে এই যে যে বাড়িটায় আমাদের মুখ্যমন্ত্রী থাকে সেই বাড়িটা আমার, এটা ক্লেম করলেই হলো। আমার কাছে কোনো ডকুমেন্টস নেই, কিচ্ছু নেই, আমি ক্লেম করে দিলাম আর হয়ে গেল। এই জিনিসটাই হচ্ছে ওয়াকফে।